আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কাল সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে ভোটকেন্দ্র সহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ভোট দেবার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। জানাচ্ছেন নূর হোসেন। দীর্ঘ অপেক্ষা শেষে আর কয়েক ঘন্টা পরেই ভোট উৎসবে মাতবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আনুষ্ঠানিক প্রচারণা না থাকলেও ক্যাম্পাস জুড়েই ছিল ডাকসুর নির্বাচনী আমেজ। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৮টি ভোট কেন্দ্রে তৈরি করা হয়েছে ৮১০টি বুথ, যেখানে ভোট দেবেন প্রায় ৪০,০০০ শিক্ষার্থী। নির্বাচন ঘিরে পুরো বিশ্ববিদ্যালয়কে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ৮টা প্রবেশদ্বারে আমরা থাকব, আমরা ৮টা সেন্টারে থাকব, আমাদের ভিজিলেন্স টিম থাকবে, আমাদের পুরো ক্যাম্পাস সিসিটিভি মনিটরিং আওতায় আছে, ভোট কেন্দ্রগুলো বিশেষ সিসিটিভির আওতায় থাকবে। আমাদের ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য আমাদের সকল প্রস্তুতি কমপ্লিট। এখন আমরা চেক করতেছি কোনো কিছু বাকি আছে কিনা। এদিকে ভোটের আগের দিনও সাইবার অ্যাটাকের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ছাত্রদল, ছাত্র শিবির ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে ডিসেবল করে দেওয়া হচ্ছে। ডাকসু নির্বাচনে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মধ্য দিয়ে যারা ডাকসুকে বানচাল করতে চায়, যারা ডাকসুতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তাদেরকে সঠিক জবাব দেবে। সকল প্রার্থী যারা আছেন তাদের আইটি নিরাপত্তা বা আইডি নিরাপত্তার জন্য দ্রুত তাদেরকে একটা আইটি সহায়তা প্রদান করুন। ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টোরিয়াল টিমকে সহায়তায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন হচ্ছে ২০০০-এর বেশি সদস্য। যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তি এই ক্যাম্পাসে ঢোকে, তাহলে আমার বিনীত অনুরোধ সকলের নিকট যেন অবাঞ্ছিত ব্যক্তিকে বা কোনো কেউ অপরাধ করলে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এই ক্যাম্পাস পুরা নিরাপত্তা চাদরে ঢাকা আছে। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ ও গণতান্ত্রিক অগ্রযাত্রার এবারের ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, নির্ভয়ে তোমরা আসবে, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি এবং একটি ভালো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়াতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরণের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দীর্ঘদিনের ঐতিহ্য, সেটি পূরণে তোমরা তোমাদের ভূমিকা পালন করবে। এবারের ডাকসু নির্বাচনে ২৮ পদে 10টি প্যানেল ও স্বতন্ত্রভাবে মোট ৪৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, গতকাল নির্বাচনী প্রচারণার শেষ দিন ছিল, রাত পোহালেই ডাকসু নির্বাচন, কি অবস্থা দেখছেন? নিরাপত্তার চাদরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, 8টি প্রবেশ পথে চেকপোস্ট বসানো হয়েছে এবং রাত 8টার পর থেকে বহিরাগত কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পরিচয় নিশ্চিত করে, অর্থাৎ যারা ক্যাম্পাসে যারা রয়েছেন পরিচয় নিশ্চিত করে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এখনও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, এখনও তো অনেকেই দেখা যাচ্ছে যারা আসলে যে টিএসসিতে রয়েছেন এবং বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করছেন। তারা অনুরোধ করছেন যাতে এই ক্যাম্পাস ছেড়ে যারা বহিরাগত যারা এখনও রয়েছেন কয়েকজন, তারা যাতে চলে যায় এবং রাত 12টার মধ্যেই তারা আরেকটি বড় পদক্ষেপ নেবেন, অর্থাৎ কোনো যাতে বহিরাগতর পাশাপাশি যে শিক্ষার্থীরা রয়েছেন যারা বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করা হবে তারা যাতে হলের দিকে চলে যায়। এবং এখানে আরেকটি বিষয় বলে রাখি যে এরই মধ্যে যে 8টি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে পুলিশের বিশেষায়িত ইউনিট দিয়ে, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, এদেরকে দিয়ে আসলে সুইপিং করা হয়েছে, অর্থাৎ তল্লাশির মাধ্যমে এটা এখন লক করে দেওয়া হচ্ছে। আজকে আর কেউ এখানে প্রবেশ করতে পারবে না। আগামীকাল যখন ভোট গ্রহণ হবে তার আগে ব্যালট পেপার এবং ব্যালট বাক্স নিয়ে তখনই প্রবেশ করতে তারা পারবেন। এবং আইনশৃঙ্খলা বাহিনী এখনও তারা অবস্থান করছেন এবং পুলিশের পাশাপাশি র্যাব এবং বিজিবিও ভোটের দিন অর্থাৎ আগামীকাল তারা অবস্থান করবেন। এবং বাইরের যে শিক্ষার্থীরা রয়েছেন যারা আসলে হলে থাকেন না, তারা যে ভোট দিতে আসবেন, তারা আসলে প্রবেশের ক্ষেত্রে যাতে বেশি কড়াকড়ি করা না হয়, অর্থাৎ যেহেতু একদম লক করে দেওয়া হয়েছে ক্যাম্পাসের 4টি প্রবেশ পথ, তারা যাতে সহজেই ক্যাম্পাসে ঢুকতে পারে সেই অনুরোধটি রাখা হয়েছে। আর পুলিশ বলেছে যে যারাই এখানে ভোট দিতে আসবেন শিক্ষার্থী, তাদের বৈধ যে কাগজ সেটি যাতে তাদের কাছে থাকে সেটি বলা হয়েছে। এবং নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে
যে এখন পর্যন্ত তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন, কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না হয় সেদিকে তারা সতর্ক রয়েছেন। এবং কয়েকজন ভোটারের সঙ্গে আমি কথা বললাম, তারা বলছেন গণঅভ্যুত্থানের সময় যারা প্রথম সারিতে ছিলেন এবং আশা করছেন এবং বিশ্বাস করেন যারা ছাত্র অর্থাৎ শিক্ষার্থীদের সুখে দুঃখে পাশে থাকবেন, তাকেই তারা বেছে নিতে চান। দর্শক, শুনছিলাম ডাকসু নির্বাচনের খবর। আর মাত্র দুদিন পরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। কাল শেষ হচ্ছে প্রচার প্রচারণা। এদিকে শেষ মুহূর্তে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন অমর্ত্য রায় নামে একজন ভিপি প্রার্থী। শেষ সময়ে প্রার্থিতা বাতিল করে এমন পরিস্থিতি সৃষ্টি নির্বাচন কমিশনের অদূরদর্শিতা এবং এর মাধ্যমে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এত দিন ধরে চলেছে বিরামহীন গণসংযোগ। ইশতেহার ছাড়াও নানা প্রতিশ্রুতির ডালা নিয়ে চষে বেরিয়েছেন যে প্রার্থীরা, হাইকোর্টের রিটের খবরে থমকে গেছেন অনেকেই। এদিকে ডাকসু নির্বাচন স্থগিত নয়, প্রার্থিতা ফিরে পেতে অমর্ত্য রায় হাইকোর্টে রিট করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। এই রিটের ওপর মঙ্গলবার শুনানি হবে। প্রশ্নটা হচ্ছে আমাদের এইখানেই যে যখন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হলো তখন কেন তাকে বাদ দেওয়া হলো না? বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই আসলে এখানে দায়ী করব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে নির্বাচন বানচালের কোনো দূরভিসন্ধি ইচ্ছা আছে কিনা আসলে এটা একটু খতিয়ে দরকার। খুবই উদ্বেগের কারণ এবং আমরা মনে করছি এটা নির্বাচনের পরিবেশকে অবশ্যই হ্যাম্পার করবে। ভোটের যে অধিকার সেটিকে আসলে বিঘ্নিত করার যে একটি কুটচাল এটি হতে পারে। কোনোভাবেই নির্বাচন স্থগিতর ব্যাপারে কোনো প্রার্থনা আমাদের নেই। আমাদের একটাই চাওয়া, যাতে অমর্ত্য রায় এই নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করতে পারেন। তার প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আবেদন করেছে এবং তাকে যে আদেশের বলে এখানে প্রার্থিতাটা স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়েছে, সেই আদেশটি আমরা স্থগিত হতে চাইছি। এর বাইরে আমাদের কোনো জনগণকে বাইরে রেখে কোনো কিছু করা হলে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবার আশঙ্কা রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যতক্ষণ পর্যন্ত দেশ গণতন্ত্রের রেল লাইনে চলা শুরু না করবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন চলমান থাকবে। তারেক রহমান বলেন, জনগণ সিদ্ধান্ত নেবে কারা আগামী দিনে দেশ পরিচালনা করবে। হাসান মাহমুদের রিপোর্ট। ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে অনলাইনে সম্মেলনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, তবে জনগণকে বাইরে রেখে কোনো কিছু করা হলে অরাজকতা সৃষ্টি হতে পারে। জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি, তাহলে ওই যে একটু আগে বললাম, একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে। যেই পরিস্থিতি কাঙ্ক্ষিত নয় দেশের জন্য, কাঙ্ক্ষিত নয় জনগণের কাছে। যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে। গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব, অবশ্যই অবশ্যই সেই পদ্ধতিতে যে পদ্ধতি জনগণ সমর্থন করে, এমন কোন পরিস্থিতিতে বা এমন কোন পদ্ধতি আমরা অনুসরণ করব না যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয়, শান্তি নষ্ট হয়। তারেক রহমান বলেন, অনেক আত্মদানের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। জনগণের সিদ্ধান্ত নেওয়ার পথকে সুগম করে দিতে হবে। বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে, থাকতেই পারে, সেটি থাকা স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থায়। আমরা মনে করি সেখানে যা যা আলোচিত হয়েছে, যা যা একমত হয়েছে, সেগুলোতে আমরা একমত হয়ে গিয়েছি। সেখানে যেই বিষয়গুলোতে আমরা একমত হতে পারিনি, আসুন আসুন জনগণের উপরে যদি বিশ্বাস রাখেন, জনগণের উপরে যদি আস্থা রাখেন, তাহলে জনগণের উপরে ছেড়ে দিন। আপনার নীতি আদর্শ, আপনার লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করুন। লেট পিপল ডিসাইড, জনগণকে সিদ্ধান্ত নিতে দিন। সব ধরনের ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশের সাবেক এডিসি
শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম মারণাস্ত্র দিয়ে ছাত্র জনতাকে গুলি করে মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন। হুকুম দেবার সময় তিনি পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালাগালি ও চাকরি খেয়ে ফেলার হুমকিও দিয়েছিলেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আদালতে দেয়া সাক্ষ্যে এসব কথা বলেন পুলিশের এসআই মোহাম্মদ আশরাফুল ইসলাম। জুলাই হত্যাযজ্ঞের মামলায় এই প্রথম কর্মরত কোনো পুলিশ সদস্য ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন। সোমবার ত্রয়োদশ দিনে চট্টগ্রামের জুলাই যোদ্ধা মোহাম্মদ হাসান ও গাজীপুরের একজন প্রত্যক্ষদর্শী সোহেল মাহমুদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হয়েছে এই সাক্ষ্য। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার কাছে দেয়া বদরুদ্দিন ওমরের জবানবন্দি ট্রাইব্যুনালের সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সায়েদ হত্যা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যে ডক্টর রাজিবুল ইসলাম বলেন, অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সায়েদ হত্যার ময়নাতদন্ত রিপোর্ট 5 বার বদলানো হলেও প্রথমটি সঠিক ছিল। সাক্ষী মারা গেলে বা তাকে হাজির করা সম্ভব না হলে বা অন্য কারণে যদি বিলম্ব ঘটে তার সাক্ষ্য যেটা আয়োর কাছে দিয়েছেন সেটা গ্রহণ করার জন্য অনারেবল ট্রাইব্যুনালে আমরা আরও আবেদন করতে পারি। আমরা আবেদন করার সম্ভাবনা আছে, আমরা হয়তো বিবেচনা করে তার বিষয়টা তার যে বক্তব্যটা সাক্ষ্য হিসাবে নেওয়ার জন্য আবেদন করব। সিদ্ধান্ত কি হবে সেটা অনারেবল ট্রাইব্যুনাল জানাবেন। দুষ্কৃতিকারীরা যে কোনো স্থানে সুযোগ নেবার চেষ্টা করতে পারে, কিন্তু প্রতিকারের দায়িত্ব সরকারের বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ে আয়োজিত সভা শেষে একথা বলেন তিনি। এবছর সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে কোনো উদ্বেগ জানানো হয়নি, তবে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। বলেন, পূজা মণ্ডপে নিজস্ব ভলান্টিয়ার ছাড়াও বিজিবি, পুলিশ ও সার্বক্ষণিকভাবে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এবছর সারা দেশে প্রায় 33,000 মণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। পূজা উপলক্ষে মেলা নয়, তবে কমিটির অনুমোদন নিয়ে কয়েকটি দোকান বসানো যাবে। এবছর সন্ধ্যা 7টার আগেই প্রতিমা বিসর্জনের অনুরোধ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 24 ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। আর আমাদের থেকে আনসারের আমার সদস্যরাও থাকবে এবং তারাও এই 24 ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো রকমের সমস্যা না হয়। আমরা একটা নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি এবং ওইটার মাধ্যমে যদি কোনো রকমের ঘটনা ঘটে ওইটা সত্যতা আছে কিনা ওইটাও চেক করা যাবে। যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে, এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের। আমরা সবাই মিলে এটারে প্রতিহত করব। জাতীয় নির্বাচন নিয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। জানিয়ে তারা বলছে, নির্বাচন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা যথাযথভাবে পালন করতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক ব্রিফিংয়ে সেনা সদরের কর্নেল শফিকুল ইসলাম এসব কথা জানান। তিনি বলেন, মব সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে আছে সেনাবাহিনী। মব সন্ত্রাস করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই বলে উল্লেখ করেন সেনাবাহিনীর এই মুখপাত্র। আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না সে ব্যাপারে এখনো কোনো নির্দেশনা পাননি তারা, তবে নির্বাচন কমিশন থেকে যে দায়িত্ব দেয়া হবে সেটা পালন করতে প্রস্তুত রয়েছেন। আর গুম কমিশনের সাথে সেনাবাহিনীকে জড়িয়ে গুজব রটানো হচ্ছে দাবি করে তিনি বলেন, তদন্তে গুম কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করছে সেনাবাহিনী। ইলেকশন কমিশন আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। সামনের ইলেকশনে আমরা সেই প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব। আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব। জলবায়ু পরিবর্তন জনিত বিপর্যয় মোকাবেলায় প্রতি বছর $30 বিলিয়ন আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁও PKSF মিলনায়তনে জলবায়ু অভিঘাত মোকাবেলায় অর্থায়ন বিষয়ে গণমাধ্যম কর্মীদের জন্য আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইএমএফের আগামী সম্মেলনের এই খাতে $5 বিলিয়ন চাওয়া হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের ক্ষতির প্রবণতায় সবচেয়ে চ্যালেঞ্জিং অবস্থানে বাংলাদেশ। এ বিষয়ে মানুষের জানাশোনাও যথেষ্ট কম। তবে দুর্যোগ মোকাবেলায় যত কথা হয়, কাজ হয় তার চেয়েও কম। তাই কারো জন্য অপেক্ষা না করে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন সালাউদ্দিন আহমেদ। এদিকে সরকার বিরোধী বিক্ষোভে নেপাল উত্তাল হয়ে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচটি স্থগিত করে দিয়েছে নেপালের ফুটবল অ্যাসোসিয়েশন আনফা। সরকারি বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দিনভর সংঘর্ষে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল নেপাল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ ঘিরে, সেটাই সত্যি হয়েছে। অর্থাৎ এ যাত্রায় একটি প্রীতি ম্যাচ খেলেই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। দিনভর বিক্ষোভের পরিস্থিতি পর্যবেক্ষণ করে নেপালের মনে হয়েছে দশরথ স্টেডিয়ামে খেলোয়াড় দর্শকের নিরাপত্তা দেয়া এই মুহূর্তে সম্ভব নয়। এ কারণেই ম্যাচটি বাতিল করে দেয় তারা। গত শনিবার প্রথম প্রীতি ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের মাথায় আঘাতের ঘটনায় শর্ট মেমোরি লস হয়নি। এ ধরনের ইনজুরির কারণে মেমোরি লস হবার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, নূরের নাকের হাড় ভাঙায় মাঝে মধ্যে রক্তপাত হচ্ছে, যা সেরে উঠতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। চোখের সমস্যাজনিত জমাট রক্ত কেটে গেছে। পরিচালক বলেন, নূরের পরিবার চাইলে তাকে বিদেশেও নিতে পারেন। তবে জ্বর ও ঠান্ডার উপসর্গ থাকায় স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এটি ডেঙ্গু না ভাইরাস জ্বর, তার রিপোর্ট এলে জানা যাবে। তিনি জানান, জ্বর না থাকলে নূর এখন শারীরিক দিক বিবেচনায় বাসায় ফিরতে পারবেন। মেডিকেলের ভাষায় সাব অ্যারাকনয়েড হেমোরেজ। এইটা হেমোরেজটা ছিল খুবই মাইল্ড, অল্প রক্তের পরিমাণটা ছিল খুবই অল্প। যে অল্প পরিমাণ রক্ত ছিল সেটা অ্যাবজর্ব হয়ে গেছে। ওনার সার্বিক অবস্থা স্থিতিশীল এবং উন্নতি হচ্ছে, গ্রাজুয়ালি ওনার অবস্থার উন্নতি হচ্ছে। আমরা আশাবাদী আগামী কয়েকদিনের মধ্যে উনি চাইলে বাসায় যেতে পারবেন। চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত হলেও রাজস্ব আদায় কমবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। বিকেলে সচিবালয়ে গেল 1 বছরে মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে 2480 কোটি টাকা অর্থ সাশ্রয় হয়েছে বলেও জানান উপদেষ্টা। 2024-25 অর্থ বছরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে 6575 কোটি 97 লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে, যার মধ্যে সরকারি কোষাগারে জমা হয়েছে 2223 কোটি 33 লাখ টাকা। এর মধ্যে চট্টগ্রাম বন্দরে রাজস্ব আদায় হয়েছে 5227 কোটি 55 লাখ টাকা ও সরকারি কোষাগারে জমা হয়েছে 1761 কোটি 97 লাখ টাকা। এই সময়ে মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে 1035 জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান ডক্টর শাখাওয়াত। বাংলাদেশ পাটকল শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এলে সবার জন্য মঙ্গলজনক হবে। দীর্ঘদিন তার অপেক্ষায় এদেশের মানুষ, যার হাত ধরে দেশের নতুন প্রজন্ম অনেক দূর এগিয়ে যাবে বলে জানান তিনি। বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাহরিন আই খান। সাইদ আল নোমান বলেন, শিক্ষার্থীদের আগামীর গন্তব্য হতে হবে এমন, যার মাধ্যমে মানুষের মনে স্থান করে নেওয়া যায়। যে পদক্ষেপগুলো 54 বছর ধরে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে, কিন্তু সেগুলো প্রতিফলিত হচ্ছে না আমাদের কোন নেতার কর্মকাণ্ডে। কোনো না কোনো ভাবে বাংলাদেশ হোঁচট খাচ্ছে। সেই জায়গায় তারেক রহমানকে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ will be in good hands when Tarek Rahman comes back to Bangladesh. দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অত্যাধুনিক প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার প্রোডাকশন প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। রোববার ধামরাইয়ে এই প্ল্যান্টের উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজউদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম।
অনুষ্ঠানে আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, এটি শুধু আকিজ ভেঞ্চারের জন্য নয়, সারা দেশের জন্য সম্মানের, যা নিরাপদ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার শিল্পে বাংলাদেশকে রিজিওনাল লিডারশিপের দিকে এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি সৃষ্টি হবে কর্মসংস্থান। আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের এই মেগা প্রজেক্ট বাংলাদেশের ব্যবসায়িক অবকাঠামো ও উন্নয়নের এক অনন্য গর্বের নিদর্শন হয়ে উঠবে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। যেই পণ্য তোমার বাচ্চারা তুমি খেতে পারবা না, সেই পণ্য তুমি বিক্রি করতে পারবা না, সেই কথা চিন্তা করেই আমরা আকিজ ভেঞ্চার প্রত্যেকটা পণ্য, সেটা পানি হোক, বাইসাইকেল হোক, সাবান হোক, সেটা যে কোনো কিছু হোক, আমরা একই পলিসিতে আল্লাহর রহমতে বাংলাদেশের একমাত্র পানি যেটা আমরা এক্সপোর্ট করেছি বাইরে। স্বৈরাচারী আওয়ামী সরকারের গত ১.৫ দশকে অযোগ্য ও পকেট কমিটির মাধ্যমে ব্যবসায়ী সংগঠনগুলোকে অকার্যকর করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। তাই রাজনীতির সাথে জড়িত এমন কাউকে সংগঠনের নেতৃত্বে না আনতে আইন প্রয়োগের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত সেমিনারে বক্তারা আরও বলেন, নীতি প্রণয়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের আরও অন্তর্ভুক্তিকরণ জরুরি। একই সাথে এনবিআর এবং ব্যাংকিং খাতে ব্যবসায়ীদের হয়রানি থেকে বের হতে ব্যবসায়ী সংগঠনগুলোকে সোচ্চার হবার আহ্বান জানান তারা। বলেন, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল করার মডেল নিয়ে ভাবতে হবে। শুধু তাই নয়, অর্থনীতির গতি ফেরাতে বেসরকারি খাতকে আস্থায় আনতে নিয়ে আসতে হবে। 15 বছরের যে কর্তৃত্ববাদী শাসন আমলে আমাদের ভয়াবহ একটা গোষ্ঠীতন্ত্র, অনৈতিক গোষ্ঠীতন্ত্রের একটা বাস্তবতা আমরা দেখেছি। ওই গোষ্ঠীতন্ত্রকেই তো আঘাত করতে হবে, সেটা প্রয়োজন, কিন্তু অর্থনীতির চাকা ঘুরাবে কারা? বেসরকারি খাতের গুরুত্ব সেভাবে তুলতে এবং বেসরকারি খাত নিজেকেও সেই যোগ্যতার চেহারায় উপস্থাপন করতে হবে সমাজের মাধ্যমে। রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবে তারা এই ধরনের ট্রেড বডিগুলির মধ্যে কোনো শীর্ষ নেতৃত্বে তারা আসতে পারবে না। এই ধরনের কোনো পলিসি করা যায় কিনা এইটা একটু ভেবে দেখবেন আপনারা। আসন্ন বিসিবি নির্বাচন যথাসময়ে আয়োজন করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। এ সময় ক্রিকেট ও ফুটবলের বিকেন্দ্রীকরণ সহ নানা ইস্যুতে আলোচনা হয়, জানাচ্ছেন কুশল ইয়াসের। 1 বছর পর ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে আসিফ মাহমুদের মতবিনিময় সভা, যার পেছনে মূল উদ্যোগ প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির। এমন মতবিনিময় সভায় ছিলেন বিসিবির প্রধান আমিনুল ইসলাম বুলবুল। আসন্ন বিসিবি নির্বাচনের আগে এখানে তাঁর উপস্থিতি তাৎপর্যপূর্ণ। নানা গুঞ্জন থাকলেও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন নির্বাচন আয়োজনে পূর্ণাঙ্গ সহযোগিতা করা হবে। বিসিবি একটা স্বতন্ত্র সংস্থা, বিসিবি সকল সিদ্ধান্ত নেবে, তবে সরকারের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে যথাসময়ে বিসিবি নির্বাচন আয়োজন করার বিষয়ে। এক্ষেত্রে নানা ধরনের গুঞ্জন শোনা যায়, তবে আমাদের দিক থেকে চেষ্টা থাকবে যেন আমরা যথাসময়ে নির্বাচনটা আয়োজন করতে পারি। সভায় অন্যতম আলোচ্য বিষয় ছিল বিসিবি ও বাফুফের গঠনতন্ত্র সংশোধন। আইসিসির এবং ফিফার গাইডলাইনের মধ্যে থেকেও কিন্তু আপনার লোকাল ইকোসিস্টেম ফ্রেন্ডলি একটা গঠনতন্ত্র করা যায় এবং তাদের সাথে কনসালটেশনের মাধ্যমে করা যায়, এটা এমন না যে করা যায় না। রিজিওনাল ক্রিকেট ফ্রেন্ডলি বিকেন্দ্রীকরণের যে এজেন্ডা নিয়েছে সেই ফ্রেন্ডলি একটা কনস্টিটিউশন ফুটবলে এবং ক্রিকেটেও আপনারা জানেন যে উদ্যোগ নেওয়া হয়েছিল। ক্রীড়া ক্ষেত্রে সীমিত বাজেটের মধ্যেই বিদ্যমান ক্রীড়া স্থাপনা সমূহের উন্নয়ন করার চেষ্টা চলছে জানান আসিফ মাহমুদ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।